আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি বিমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই, এটি টাকা রংপুর থেকে। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার ফিজিক্স 2 এর চ্যাপ্টার 2 এবং দ্বিতীয় অধ্যায় আজকে তোমাদের পার্ট 2। প্রথম পার্টে তোমাদের একদম বেসিক ক্লাস দেওয়া হয়েছিল, আজকে তোমাদের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে তোমাদের একটা রচনামূলক করানো হবে। প্রমাণ করো যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। হ্যাঁ, তো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে আছো তোমাদের জন্য আমাদের এই কোর্সটা কিন্তু একদম ফ্রি চলতেছে। হ্যাঁ, একদম ফ্রি। সুতরাং তোমরা তোমাদের যে ফ্রেন্ড গুলো আছে তাদেরকে জানাই দিবা যে ভাইয়া আমাদের একটা ফ্রি কোর্স চলতেছে, আরহাদ ভাইয়া ক্লাস নিতেছে এবং নাইম ভাইয়া আছে, দুটা ভাইয়া ক্লাস নিতেছে, তোমরা ফ্রি কোর্সে অ্যাড হও। এবং আমাদের পেজের নামটা বলে দিবা যে কৃষি বিপ্লব পাঠশালা। হ্যাঁ, যেহেতু ফ্রি কোর্স টাকা দিতে হচ্ছে না, জানাইতে তো সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দেবা যে ফ্রি কোর্সে আয়োজন করা হইতেছে বা ফ্রি কোর্স চালানো হইতেছে, অলরেডি অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে। তোমরা ফ্রি কোর্সে অ্যাড হও এবং এই কোর্সে সকল ক্লাস ইউটিউব এবং ফেসবুকে প্লে লিস্ট আকারে সাজানো থাকবে। তোমরা যে কোনো সময় ইউটিউবে গিয়ে প্লে লিস্টটা চেক করে তোমরা ক্লাস করতে পারো। তাহলে আসো আজকে ক্লাসটা শুরু করি। 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। আলফা, বিটা এবং গামা এই তিনটা জিনিস কি বা এই তিনটা জিনিস দ্বারা কি বোঝানো হয়েছে এটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম। হ্যাঁ, আমরা বলছিলাম যে কোন একটা কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ থাকে। কি কি প্রসারণ ভাইয়া? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর হলো আয়তন প্রসারণ। এই তিনটা প্রসারণের জন্য বলছিলাম তিনটা গুণাঙ্ক থাকে। তিনটা গুণাঙ্ক কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটা গুণাঙ্ককে আলফা, বিটা এবং গামা দ্বারা প্রকাশ করা হয়। যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয়। এবং তোমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র, হ্যাঁ, ওটা থেকে কিন্তু আমরা এই সূত্রটা তৈরি করেছিলাম। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা ব্যবহার করে, দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞা ব্যবহার করে আমরা এই সূত্রটা তৈরি করছিলাম। তো একটা সূত্র থেকে আমরা এই নিচে দুটা কিন্তু বের করেছিলাম। হ্যাঁ, এল মানে আমরা এটা দৈর্ঘ্য প্রসারণ বুঝবো, এস মানে হলো ক্ষেত্র বুঝবো, আর হলো ভি মানে আয়তন বুঝবো। দেখো এখানে আলফা, এখানে বিটা, এটা গামা। আলফা মানে বুঝবো ওইটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সূত্র, বিটা দ্বারা বুঝবো এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একটা সূত্র, আর গামা দ্বারা বুঝবো এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা সূত্র। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের এই তিনটা সূত্র প্রয়োজন, যা আমি গত ভিডিওতে বলছিলাম যে এই তিনটা সূত্র মুখস্থ না থাকলে কিন্তু তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি। এখন শুরু করার জন্য প্রথমে কিছু কথা বলি। এই অঙ্কটা আমরা তিনটা স্টেপে করব। কয়টা স্টেপে ভাইয়া? তিনটা স্টেপে এইটা সলভ করবো। হ্যাঁ, স্টেপ 1 ভালো করে শোনো। 1 নাম্বার স্টেপের কাজ হলো আলফা এবং বিটা এর মাঝে সম্পর্ক বের করব। 2 নাম্বার স্টেপের কাজ হলো আলফা আর গামা এর মাঝে সম্পর্ক বের করব। এবং 3 নাম্বার স্টেপের কাজ আলফা আর বিটা যে সম্পর্ক আর আলফা এর গামার যে সম্পর্ক, এই দুইটাকে আমরা একত্র করব। তাহলে আমাদের মূল সমীকরণটা পেয়ে যাব। হ্যাঁ, এই প্রশ্নটা আমি সহজ ভাষায় এভাবে লিখে দিচ্ছি, এভাবে নাও আসতে পারে, তোমরা বই একটু দেখে নিবা যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে আসছে। এটা না লিখে এইভাবে থাকতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর হলো আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক বের করো। দেখো এটা কিন্তু একটা সম্পর্ক, দৈর্ঘ্য প্রসারণক, ক্ষেত্র প্রসারণক, আয়তন প্রসারণকের মাঝে এটা কিন্তু একটা সম্পর্ক। হ্যাঁ, তাহলে ওইভাবে আসতে পারে যে সম্পর্ক বের করো। সরাসরি এইটা নাও থাকতে পারে, যেভাবেই থাক একটাই অঙ্ক একই নিয়ম। হ্যাঁ, তাহলে তোমাদের আগে আমি স্টেপটা লিখে দেই। স্টেপ, হ্যাঁ, স্টেপ 1। স্টেপ 1 এর কাজ কি? আলফা ও বিটা এর মাঝে সম্পর্ক বের করব। স্টেপ 2 আলফা ও গামা এর মাঝে সম্পর্ক বের করব। আর স্টেপ 3 স্টেপ 1 ও স্টেপ 2 একত্র করব। এখন সমাধান। বুঝতে পারছো? প্রথম স্টেপের কাজ কি? আলফা আর বিটার মাঝে সম্পর্ক। সেকেন্ড স্টেপের কাজ কি? আলফা আর গামা এর মাঝে সম্পর্ক। দেন থার্ড স্টেজে বা থার্ডে তোমরা এই দুইটা যে বের করলো এই দুটো একত্র করবো। হ্যাঁ, এটা আমরা যেটা বের করব এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, আর এটাকে আমরা
2 নম্বর সমীকরণ দেবো। দেন আমরা 1 আর 2 সমীকরণ এক জায়গায় করলে আমরা মূল সমীকরণটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখন স্টেপ 1 এর কাজ, আলফা আর বিটা এর মাঝে সম্পর্ক বের করব। তাহলে সম্পর্ক বের করার আগে আমি তোমাদের একটা চিত্র বোঝাবো, এবং চিত্রটা যদি বুঝে থাকো তাহলে পুরো অঙ্কটাই বুঝতে পারবো। দেখো চিত্রটা লক্ষ্য করো। মনে করো একটা আয়তাকার পাত। হ্যাঁ, এই যে একটা আয়তাকার পাত, আমরা কি করব, আয়তাকার পাতকে তাপ দেব। তাপ দেওয়ার আগে ওটার কি কি ছিল একটু দেখে নেই। দেখো আয়তাকার পাতের দৈর্ঘ্য আছে, দেন প্রস্থ আছে, আর হলো ক্ষেত্রফল আছে। আমরা দৈর্ঘ্যকে ধরছি a1, প্রস্থকে ধরলাম b1, আর ক্ষেত্রফল s1 ইকুয়াল a1 b1। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, এই জন্য ক্ষেত্রফলকে s দ্বারা প্রকাশ করছি, s1 ইকুয়াল a1 b1, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, দেন আমরা এটাকে কি করব, তাপ দেব। তাপ দেওয়ার ফলে এটা একটু বৃদ্ধি প্রাপ্ত হবে। কি হবে, এই যে দেখো চারদিকে বৃদ্ধি প্রাপ্ত হবে। বেসিক্যালি কিন্তু এতটুকু বৃদ্ধি প্রাপ্ত হয় না। হ্যাঁ, আমি চিত্রটা বোঝানোর ক্ষেত্রে একটু অনেকটুকু বাড়াই দিছি। হ্যাঁ, বেসিক্যালি তোমাদের যে বৃদ্ধি প্রাপ্ত হয় কঠিন পদার্থ, সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, ওটা একটা পরিমাপ করে বা ভার্নিয়ার স্কেল বা যেকোনো স্কেলে পরিমাপ করে দেখতে হয়। আচ্ছা, যেটা হোক, আমরা এখন বৃদ্ধিপ্রাপ্ত মনে করব এতটুকু হয়েছে। হ্যাঁ, বোঝানোর জন্য। এখন এটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর যে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্র হয়েছে সেটা দেখো। a1 ছিল, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়েছে a2, b1 ছিল, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়েছে b2। তাহলে ক্ষেত্রফল কি হবে, s2 ইকুয়াল a2 b2। চিত্র বোঝা গেছে? দেখো একটা আয়তাকার পাত নিছি, এই আয়তাকার পাতের দৈর্ঘ্য ছিল a1, প্রস্থ ছিল b1, ক্ষেত্রফল s1 ইকুয়াল a1 b1। দেন এই আয়তাকার পাতকে আমরা তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে তার দৈর্ঘ্য a1 বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়েছে a2, প্রস্থ b1 বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়েছে b2, আর ক্ষেত্রফল s2 ইকুয়াল a2 b2। হ্যাঁ, তাহলে এখানে আমি যে যে কথা বলছি বা যেভাবে লিখছি ঠিক সেইটা আমরা এই পাশে বাংলাতে লিখবো। দেখো প্রথমে কি করি, মনে করি কোন একটা আয়তাকার পাতের। হ্যাঁ, মনে করি কোন আয়তাকার পাতের T1 তাপমাত্রা, স্বাভাবিক অবস্থায় তার তাপমাত্রা কি T1। হ্যাঁ, তারপর আমরা তাপমাত্রা বৃদ্ধি করে কি করবো, T2 করব। T1 তাপমাত্রায় কি কি ছিল, দৈর্ঘ্য ছিল, দেন প্রস্থ ছিল, দেন ক্ষেত্রফল ছিল। ও ক্ষেত্রফল যথাক্রমে a1 b1 আর হলো s1 ইকুয়াল a1 b1। আবার ওই পাতের T2 তাপমাত্রা বৃদ্ধি করে কি করছি, T2 করছি। হ্যাঁ, T2 তাপমাত্রায় পরিবর্তিত কি কি, দৈর্ঘ্য, প্রস্থ, আর কি হবে, ও ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল যথাক্রমে কি কি হয়েছে, a2 হয়েছে, b2 হয়েছে, আর হলো s2 ইকুয়াল a2 b2। এইটুকু তো ক্লিয়ার না? আমি এখানে চিত্রের মাধ্যমে যেটা বাংলায় বলছি সেটাই আমি এখানে কথার মাধ্যমে লিখে দিচ্ছি। হ্যাঁ, দেন আমরা একটু ওই দিক সমীকরণে লক্ষ্য করব। দেখো এখানে আমার কি কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর হলো ক্ষেত্র আছে। এর মাঝে কোনো জায়গায় কি ভাই আয়তন আছে? আয়তন কথাটা কিন্তু নাই। তাহলে আমাদের বর্তমানে এই সমীকরণে আমাদের এই তৃতীয় নাম্বারটা দরকার নাই, যেহেতু এখানে আমার আয়তনের কোনো কথা নাই। আর আমাদের তৃতীয় নাম্বারটা তো ভি মানে আয়তন। হ্যাঁ, তাহলে আমাদের এই 3 নাম্বার সূত্রে কোনো বর্তমানে প্রয়োজন নেই। আমাদের কোন দুইটা লাগবে, এই যে প্রথম দুইটা। হ্যাঁ, তাহলে প্রথম দুইটা যদি আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে বসাই, তাহলে এই যে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, আলফা, তার মানে প্রথম সূত্র। হ্যাঁ, তাহলে L2 এর পরিবর্তে কি লিখবো, A2 ইকুয়াল A1 ইন্টু 1 প্লাস আলফা টি। দেখো দৈর্ঘ্য ক্ষেত্রে লিখলাম। হ্যাঁ,
এখন লিখবো কি প্রস্থর ক্ষেত্রে b1 b2 এটার ক্ষেত্রে লিখবো। আচ্ছা, প্রস্থ কিন্তু এক প্রকার কি দৈর্ঘ্য, প্রস্থ এক প্রকার কি ভাইয়া দৈর্ঘ্য। প্রস্থ কিন্তু কোনো সময় ক্ষেত্র হইতে পারবে না। প্রস্থ কি ক্ষেত্র? ক্ষেত্র কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হয়, আর প্রস্থ এক প্রকার হলো দৈর্ঘ্য। তাহলে প্রস্থর ক্ষেত্রে আমরা প্রথম সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে b2 ইকুয়াল b1 ইন্টু 1 প্লাস আলফা টি, আর থাকে কি হলো s1 আর হলো s2। s1 s2 এর সূত্র অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে s2 ইকুয়াল s1 ইন্টু 1 প্লাস বিটা টি। এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমরা তিনটা সমীকরণ পাইছি। দেন একটু ক্লেম করব, তোমরা তুলে নিতে পারো। এখন আমরা এই তিনটে সমীকরণে একটু কাজ করব। দেখো, এই তিনটে সমীকরণের মধ্যে প্রথম দুইটা দৈর্ঘ্য প্রসারণের, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। দেখো দুইটা কিন্তু আলফা, হ্যাঁ দুইটাই আলফা, দেন এইটা হলো বিটা। তার প্রথম দুইটা কার সূত্র? দৈর্ঘ্য প্রসারণের সূত্র বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। তাহলে আমরা প্রথম দুইটাকে আমরা প্রথমে গুণ করব, দেন এটা নিয়ে কাজ করব। তাহলে কি করব? সমীকরণ 1 ও 2 গুণ করে, দেখো এই পাশে অর্থাৎ সমানের এই পাশে গুলা এই পাশে গুণ করব, ওই পাশে গুলা ওই পাশে গুণ করব। হ্যাঁ, তাহলে এই পাশে কি কি আছে? এখানে a2 ইনটু এখানে আছে b2 ইকুয়াল এখানে a1 এখানে b1, যে a1 ইনটু b1। দেখো 1 প্লাস আলফা টি, এখানে 1 প্লাস আলফা টি, দুইটাতে একই। হ্যাঁ, 1 প্লাস আলফা টি, তাহলে কি দেব? স্কয়ার দেব। তাহলে আমাদের মোটামুটি এই দুইটা সূত্র ক্লিয়ার। এই দুটো সূত্র আমাদের আর দরকার নাই, নিচেরটা নিয়ে একটু পরে কাজ করব। হ্যাঁ, আগে দেখো এটা একটু ঠিকঠাক করে নেওয়া লাগবে। দেখো a2 আর হলো b2। আচ্ছা, a কি আর b কি? এখানে কি কি ধরছিলাম? a ধরছিলাম হলো দৈর্ঘ্য আর b ধরছিলাম প্রস্থ। একটু লক্ষ্য করো তো, দৈর্ঘ্য গুণ প্রস্থ বাই কি হয়? ক্ষেত্র। ক্ষেত্রকে প্রকাশ করছি হলো s দ্বারা। দেখুন এর নিচেও 2 আছে, b এর নিচেও 2 আছে, সেজন্য আমরা এর নিচে s এর নিচে কি দিলাম? 2 দিলাম। হ্যাঁ, এখন এখানেও দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে? এই যে ক্ষেত্র, দুই জায়গাতে 1 আছে থেকে আমরা 1 দিলাম। এখন এখানে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম। দেন s2 ইকুয়াল s1 ইনটু যে 1 প্লাস 2 আলফা টি। আচ্ছা, দেখো এখানে আলফা টি এর উপর কি আছে ভাইয়া? স্কয়ার আছে। আলফা টি এর উপর কি আছে ভাইয়া? স্কয়ার আছে। এখন এখানে একটু লক্ষ্য করো, আমরা যে বললাম এই যে প্রসারণ হইতেছে, দৈর্ঘ্য কি হচ্ছে বা প্রস্থ কি হচ্ছে? প্রসারণ হইতেছে। প্রথমে আমি তোমাদের বলছিলাম প্রসারণটা কিন্তু খুব অল্পটুকু হয়, অল্প জায়গা প্রসারিত হয়, যা খালি চোখে দেখা যায় না। মনে করো প্রসারণ হচ্ছে তোমার 0.00001 সেন্টিমিটার। হ্যাঁ, এতটুকু প্রসারণ হইতেছে। এখন এখানে কি আছে? স্কয়ার। তুমি যদি এর উপর দাও স্কয়ার, তাহলে ভাইয়া কি আসবে? এর উপর স্কয়ার দিলে কি আসবে? ওই মান কি আমাদের কোনো কাজে লাগবে? সব 0.00001 এরকমই হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কোনো দরকার নাই। তার মানে আলফা টির উপর যদি স্কয়ার বা কিউব বা যে কোনো উচ্চঘাত থাকে, তাহলে ওটা কি নেওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা আমরা কি লিখবো? আলফা টি এর মান ক্ষুদ্র হয় কি হবে? এর উচ্চঘাত বর্জনীয়। হ্যাঁ, বর্জনীয়। এখন দেখো কি পাইলাম? s2 ইকুয়াল s1 ইনটু 1 প্লাস 2 আলফা টি। এটাকে আমরা ধরবো 4 নম্বর সমীকরণ। এখন দেখো 3 নাম্বার আর 4 নাম্বার কিছু কি লক্ষ্য করা যায়? দেখো তো 3 আর 4 কোনো কিছু কি লক্ষ্য করা যায়? দেখো এই পাশে আছে s2, এই পাশে কি আছে ভাইয়া? s2 আছে। তাহলে এই পাশে আর এই পাশে কি সমান? লেফট হ্যান্ড সাইড দুই পাশেরই সমান। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে ভাইয়া? অবশ্যই দুই পাশে সমান হবে। যেহেতু লেফট হ্যান্ড সাইড দুইটা সমান, রাইট হ্যান্ড সাইডও সমান হবে। এখন এখানে আলফা এখানে বিটা যা থাকে থাক, ওটা দেখার কোনো নাই, ওটা দেখার কোনো দরকার নাই। হ্যাঁ,
এখন আলফার মান বা বিটার মান যেটা থাকবে সেটা যদি বসায় দেখো রাইট হ্যান্ড সাইড দুটারই সমান আসবে, কারণ লেফট হ্যান্ড সাইড সমান আছে। তাহলে আমরা ওইটাই কাজ করব। সমীকরণ 3 ও 4 হতে 3 আর 4 হতে কি পাইছি দেখো তো, s2 কি সমান, তার মানে এই পাশে কি হবে সমান, এই পাশে কি আছে এখানে s1 * 1 + বিটা t ইকুয়াল, এই পাশে এখানে কি আছে s1 * 1 + 2 আলফা t। তখন আমার এগুলো প্রয়োজন নেই। দেখো এখন এই পাশে s1 এই পাশে s1 কি বিদায় থাকে কি 1 প্লাস বিটা টি ইকুয়াল 1 প্লাস 2 আলফা টি। এ পাশে 1 এ পাশে 1 বিদায় বিটা টি ইকুয়াল 2 আলফা টি। এ পাশে টি আউট, কি থাকে বিটা ইকুয়াল 2 আলফা। এইটা হলো স্টেপ 1 এর 1 নাম্বার সমীকরণ। এটা হলো আলফা আর বিটার মাঝে সম্পর্ক। দেখো আলফা আর বিটার মাঝে সম্পর্ক কি পেয়েছি, বিটা ইকুয়াল 2 আলফা, বিটা ইকুয়াল কি 2 আলফা। এটা হলো স্টেপ 1 এর এই যে 1 নম্বর সমীকরণ বলছিলাম, সেটা হলো 1 নম্বর সমীকরণ। দেন আমাদের কাজ হলো স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি, আলফা আর গামার মাঝে সম্পর্ক। তাহলে এটা আমরা একটু সাইডে লিখে রাখি, কি পাইছি বিটা ইকুয়াল 2 আলফা। হ্যাঁ, এটা হলো আমরা 1 নম্বর সমীকরণে পাইছি। এখন আমরা কাজ করব স্টেপ 2 নিয়ে। এগেইন আবার এখন একটু লক্ষ্য করো স্টেপ 2 কি কি আছে দেখো, আলফা আর হলো গামা, আলফা আর হলো গামা। গামা দ্বারা কি বুঝবো ভাইয়া, আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামা দ্বারা আমরা বুঝবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, এখন আয়তনে কি কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ আর হলো উচ্চতা। কি কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর হলো উচ্চতা থাকবে। ক্লিয়ার? ক্ষেত্রে বেলায় আমাদের ছিল দৈর্ঘ্য আর হলো প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্র। আর আয়তনের বেলায় থাকবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন তোমরা বলো, এখানে আমরা প্রথমে আয়তাকার পাত নিয়ে কাজ করছি, তাহলে আমাদের আয়তাকার পাত নিয়ে কি আয়তনের সূত্র বের করা যাবে? কারণ আয়তাকার পাতের কিন্তু কোনো উচ্চতা নাই, বা ঘনকের কিন্তু দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আয়তাকার পাতের দৈর্ঘ্য আছে আর হলো প্রস্থ আছে, এটা কিন্তু আমরা বেসিক্যালি কোনো উচ্চতা ধরতে পারবো না। উচ্চতা ধরতে গেলে দৈর্ঘ্যকে আমরা উচ্চতা কনভার্ট করতে হবে, বাট ওটা হবে না। যেমন তোমাদের যদি বলি, দেখো এটা হলো একটা ঘনক। হ্যাঁ, এটা দেখো এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ আর হলো এটা কি উচ্চতা। এই যে ভালো করে দেখো, এই যে একটা ঘনক। হ্যাঁ, ঘনকের এইটা হলো কি, এই যে এটা কি দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য। হ্যাঁ, দেন এটা হলো প্রস্থ, এই যে এটা হলো প্রস্থ, আর এই পাশে এটা হলো কি উচ্চতা। হ্যাঁ, তার মানে আমরা যখন আলফা আর গামা নিয়ে কাজ করব, তখন আমাদের আয়তাকার পাতের পরিবর্তে আমাদের কি লাগবে, একটা ঘনক লাগবে। আমাদের কি লাগতেছে এখন, ঘনক লাগতেছে। আমাদের এখন আর চিত্রের দরকার নাই, কারণ চিত্র তোমাদের বুঝাই দিছি। এখন দেখো আমি বাংলায় লিখবো, তোমরা আশা করি বুঝবা। মনে করি ওখানে আয়তাকার পাত নিচ্ছিলাম, এখন কি নেবো, ঘনক নেবো। হ্যাঁ, কোন ঘনকের T1 তাপমাত্রায় কি কি থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি আয়তন যথাক্রমে কি কি ধরবো, দৈর্ঘ্য ধরলাম A1, প্রস্থ B1, উচ্চতা C1, আর আয়তন V1 ইকুয়াল A1 B1 C1। হ্যাঁ, দেন এটাকে আমরা লিখবো আবার ওই ঘনকের কি, ওই ঘনকের T2 তাপমাত্রায়, তাপমাত্রা বৃদ্ধি করে কি করছি, T2 করছি। হ্যাঁ, তাপমাত্রায়
পরিবর্তিত, ঠিক ওইটাতে যেভাবে লিখছি স্টেপ 1 এ ঠিক সেম ভাবে স্টেপ 2 তে আমরা লিখবো ওইটাই। স্টেপ 1 যে যে নিয়মে কাজ করছি স্টেপ 2 ঠিক সেম সেম নিয়মে কাজ করে নামবো। দেখো পরিবর্তিত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও আয়তন যথাক্রমে কি কি A2, B2, C2 ও V2 ইকুয়াল A2, B2, C2। হ্যাঁ, দেখো ওইটাতে আমরা ঠিক যে নিয়মে লিখছি এটাকে ঠিক সেম নিয়মে লিখলাম। এখন আমাদের কাজ কি দেখো, এখানে আয়তন আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর হলো উচ্চতা আছে। এখানে কোনো জায়গায় ক্ষেত্র নিয়ে কথা বলছি? এইগুলো কথার মধ্যে আমি কি কোনো জায়গায় ক্ষেত্র নিয়ে কথা বলছি? বলি নাই। তার মানে আমাদের এই সেকেন্ড সূত্র অর্থাৎ ক্ষেত্রে এই সূত্রটা আমাদের বর্তমানে লাগতেছে না। এখন আমাদের কোন সূত্র লাগবে দেখো, L1 আর হলো V1 আর L2 V2 অর্থাৎ প্রথম আর থার্ড, এই দুইটা সূত্র বর্তমানে এখন কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এখন আমরা L2 অর্থাৎ প্রথম সূত্র নিয়ে কাজ করব। তাহলে L2 পরিবর্তে কি দিব ভাইয়া? A1 A2 এই দুটার জায়গায় A2 ইকুয়াল A1 ইন্টু 1 প্লাস আলফা টি, দেন আবার B2 ইকুয়াল B1 ইন্টু 1 প্লাস আলফা টি, আবার C2 ইকুয়াল C1 ইন্টু 1 প্লাস আলফা টি। এখন দেখো V1 V2 কি কি আছে? V1 V2 এই যে V1 V2। হ্যাঁ, L2 এর পরিবর্তে আর L1 এর পরিবর্তে আমরা ABC অ্যাপ্লাই করছি। আর এখানে যেহেতু V1 V2 আয়তনের সূত্রে আছে কি V2 ইকুয়াল V1 ইনটু 1 প্লাস গামা টি। এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা হ্যাঁ 4 নাম্বার। হ্যাঁ, এখন আমাদের সমীকরণ কয়টা হয়েছে ভাইয়া? 4টা হয়েছে। এখন এই 4টা সমীকরণ নিয়ে কাজ করলে আমাদের স্টেপ 2 ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো এখন একটু লক্ষ্য করো, এই 4টি সমীকরণের মধ্যে প্রথম 3টে সমীকরণ কিন্তু একই বলতে প্রথম 3টে সমীকরণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। দেখো এখানেও আলফা, এখানেও আলফা, এখানেও আলফা, 3 জায়গাতে কি আছে ভাইয়া? আলফা আছে। হ্যাঁ, তাহলে আমাদের 3 জায়গাতে আলফা আছে। তাহলে এই 3টে সমীকরণ এখন কি করব? গুণ করব। প্রথম দুইটা সমীকরণ স্টেপ 1 এ প্রথম দুইটা সমীকরণ গুণ করছিলাম, এখন প্রথম 3টা সমীকরণ গুণ করব। এখন সমীকরণ 1, 2 ও 3 গুণ করে। হ্যাঁ, এই পাশে গুলো এই পাশে গুণ কি কি? A2 ইনটু B2 ইনটু C2 ইকুয়াল এই পাশে A1 ইনটু B1 ইনটু C1। এই পাশে কি কি আছে? 1 প্লাস আলফা টি। এরপর কি হবে? কিউব, যেহেতু 3টা আছে এখানে 1 প্লাস আলফা টি, এখানে 1 প্লাস আলফা টি, এখানে 1 প্লাস আলফা টি, 3টা আছে দেখে আমরা কি দিলাম? কিউব দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম 3টা লাগতেছে না, প্রথম 3টার কাজ করছি। হ্যাঁ, এখানে কিন্তু ভি আছে। এখন দেখো A1 A2 A2 B2 আর হলো C2, A কি B কি আর C কি? আমরা কি কি ধরছিলাম? A ধরছিলাম দৈর্ঘ্য, B ধরছিলাম প্রস্থ, C ধরছিলাম উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কি হবে ভাইয়া? আয়তন। কি হবে? আয়তন। আয়তন হলো V2 ইকুয়াল এপাশেও কি আয়তন? V1 হবে। হ্যাঁ, আর এখানে A প্লাস B হোল কিউব, A কিউব প্লাস 3 A স্কয়ার B ইন্টু A কিউব প্লাস 3 A স্কয়ার B প্লাস 3A B স্কয়ার প্লাস B কিউব। এই যে আমরা এটা সূত্র এখানে লিখলাম। হ্যাঁ, A প্লাস B হোল কিউব সূত্র, A কিউব প্লাস 3A স্কয়ার B প্লাস 3A B স্কয়ার প্লাস B কিউব। এখন তোমরা বলো আলফা টি, এরপর এখানে স্কয়ার আছে আর এখানে কিউব আছে। আলফা টি এর মান উচ্চঘাত, আলফা টি এর পাওয়ার কি? উচ্চঘাত। তাহলে উচ্চঘাত হলে ওটা কি হবে ভাইয়া? বর্জন হয়ে যাবে, ওটা আমাদের কোনো দরকার নাই। তাহলে কি কি থাকবে? V2 ইকুয়াল V1 ইনটু এখানে 1 প্লাস
এখানে 3 α t এতটুকুই, হ্যাঁ, কারণ এখানে এটা উচ্চঘাত বর্জনীয়, এটা উচ্চঘাত বর্জনীয়। এখানে আমরা কি লিখবো, আলফা টি এর মান ক্ষুদ্র হওয়ায় এর উচ্চঘাত বর্জনীয়। এটাকে আমরা ধরবো 5 নম্বর সমীকরণ। দেখো আমরা 4 নম্বর আর হলো 5 নম্বর সমীকরণ পাইছি। এখন এই দুটো আমরা একত্র করবো, হ্যাঁ। এখন সমীকরণ কোনটা কোনটা নিয়ে কাজ করব, 4 আর হলো 5, হ্যাঁ। 4 ও 5 নং হতে দেখো এপাশে আছে v2, এপাশেও v2, ঠিক স্টেপ 1 এর মতোই এপাশেও v2, এপাশেও v2। তাহলে এপাশে যদি সমান হয় তাহলে ওপাশে কি হবে ভাইয়া, সমান হবে। তাহলে এপাশে এখানে কি আছে, v1 * 1 প্লাস গামা t ইকুয়াল এপাশে কি আছে, v1 * 1 প্লাস 3 আলফা t। তাহলে এখন আমাদের স্টেপ 2 মোটামুটি শেষ। দেখো আরেকটু আছে, এপাশে v1, এপাশে v1 বিদায়, কি থাকে 1 প্লাস গামা t, এপাশে কি থাকে 1 প্লাস 3 আলফা t, এপাশে 1, এপাশে 1 বিদায়, এখানে গামা t ইকুয়াল 3 আলফা t, এপাশে t, এপাশে t বিদায়, কি কি থাকে গামা ইকুয়াল 3 আলফা। এইটা হলো স্টেপ 2 এর 2 নম্বর সমীকরণ। দেখো আমরা স্টেপ 1 আর স্টেপ 2 কিন্তু অলরেডি করা শেষ। স্টেপ 1 কি পাইছি, বিটা ইকুয়াল 2 আলফা, আর স্টেপ 2 তে কি পাইছি, গামা ইকুয়াল 3 আলফা। এটা হলো আলফা আর বিটার মাঝে সম্পর্ক, এটা হলো আলফা আর গামার মাঝে সম্পর্ক। এখন তোমাদের সংক্ষিপ্তের ভিতর যদি আসে, সংক্ষিপ্তের ভিতর যদি আসে আলফা আর বিটার মাঝে সম্পর্ক বের করো, তাহলে আমরা সরাসরি স্টেপ 1 তুলে দিলেই ক্লিয়ার, হ্যাঁ, এক্সট্রা ভাবে আর করার দরকার নেই। আর যদি আসে আলফা আর গামার মাঝে সম্পর্ক, আমাদের স্টেপ 2 তুলে দিলেই ক্লিয়ার। স্টেপ 1 এর দরকার নেই, স্টেপ 3 এর দরকার নেই, জাস্ট স্টেপ 2 তুলে দিলে ক্লিয়ার, আর কোনো এক্সট্রা পড়ার দরকার নেই। তার মাঝে একটা রচনা মৌলিকের ভিতর আমরা দুইটা সংক্ষিপ্ত অলরেডি ক্লিয়ার, হ্যাঁ। তাহলে দুইটা সংক্ষিপ্ত, এই দুইটা সংক্ষিপ্ত কিন্তু ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই দুইটাকে স্টেপ 1 আর স্টেপ 2 তে ভাগ করে করাইছি, জন্য তোমরা সংক্ষেপের ভিতরে আসলে করতে পারো, হ্যাঁ। এখন আমরা কি করব, 1 আর 2 একত্র করব। আচ্ছা এই পাশে করি, সমীকরণ 1 ও 2 হতে। এখন একটু লক্ষ্য করো, আলফার সাথে কত আছে ভাইয়া, 6 আছে, আলফার সাথে কত আছে 6, এখানে আলফার সাথে 3, এখন 3 আলফা এর সাথে কত গুণ করলে 6 আলফা হবে, অবশ্যই 2 গুণ করলে 6 আলফা হবে, কারণ 3 দুগুণে 6। এখানে দেখো আলফার সাথে কত আছে, 2 আছে, এখানে 6 বানাতে গেলে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, 3 দুগুণ 6, হ্যাঁ। তাহলে আমাদের স্টেপ 2 অর্থাৎ 2 নম্বর সমীকরণে 3 এর সাথে কি গুণ করব, 2 গুণ করব, আর 1 নম্বর সমীকরণে 2 এর সাথে কি গুণ করব, 3 গুণ করব। তাহলে এটা না লিখে সরাসরি এটা লিখি, সমীকরণ 1 কে 3 ও সমীকরণ 2 কে 2 দ্বারা গুণ করে, হ্যাঁ, 2 দ্বারা গুণ করব। তাহলে সমীকরণ 1 নম্বর কোনটা, এই যে এটাকে সমীকরণ 1 কে কি দ্বারা গুণ করব, 3 দ্বারা। তাহলে এই পাশে 3 দ্বারা গুণ করলে 3 বিটা ইকুয়াল এই পাশে 6 আলফা। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এই পাশে কি হবে, 2 গামা ইকুয়াল এই পাশে 6 আলফা। আমাদের কিন্তু শেষ। দেখো এই পাশে 6 আলফা আসছে, দুইটাই 6 আলফা, এই পাশে দেখো বিটার সাথে 3, এর পাশে গামার সাথে 2, এই যে বিটার সাথে 3 গামার সাথে 2, অর্থাৎ 6 আলফা পাইছি, 3 বিটা পাইছি, 2 গামা পাইছি। এখন দেখো এই দুই জায়গায় এখানেও 6 আলফা, এখানেও 6 আলফা, তার মানে এই পাশে সমান, এই পাশে এই দুটাও কি হবে, সমান হবে। তাহলে অর্থাৎ 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, এই পাশেও সমান, তার মানে এই পাশে সমান, অর্থাৎ সবগুলাই কি সমান, এটাই প্রুফ। এই হলো তোমাদের প্রথম রচনামূলক।
এই রচনামূলক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসবে, মাস্ট বি 100%-এর মধ্যে তোমাদের 99%, এটা দিলাম 99% আসবে। হ্যাঁ, এটা বড় হইলেও কিন্তু অনেক সহজ আছে। স্টেপ 1 যখন ক্লিয়ার হবে তাহলে স্টেপ 2 অলরেডি ঠিক সেম নিয়ম আমি করে দিচ্ছি, ওইটার মাঝে ওইটা মিলাই নিয়ে করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম রচনামূলক ক্লিয়ার। এ অধ্যায়ে আরো একটা রচনামূলক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমরা ওই রচনামূলক করবো। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা তৃতীয় অধ্যায়ে যাবো। তাহলে পরবর্তী রচনামূলক করার পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।